আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হচ্ছে যারা ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে ধৈর্যহারা হয়ে গেছেন, হাল ছেড়ে দিচ্ছেন, আপনাদের জন্য মোটিভেশনাল একটি ভিডিও। যারা অন্তত ইউরোপের জন্য মাসের পর মাস বছরের পর বছরে ঘুরতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে আপনারা অনেক মোটিভেশন পাবেন। ইউরোপের সফলতা একদিন আসে না। যারা ইউরোপে বৈধ কাজের ভিসায় যান, খুব কম সংখ্যক লোকই আছে 6 মাস বা 1 বছরের সফলতা পায়। বেশিরভাগ লোকে কিন্তু ভুক্তভোগী, ঘুরতে 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 হাল ছেড়ে যারা দিয়েছেন তারা হেরে গেছেন, আর যারা হাল ধরে রেখেছেন, চেষ্টা করে গেছেন, তারা কিন্তু সফল হয়েছেন দিন শেষে। 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক, 5 বছর পরে হোক। তো যারা 6 মাস বা 1 বছরে হতাশা হয়ে যান, আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিও। এই ভাইটিকে অবশ্যই আমি কোনোভাবে হেল্প করি নাই। এই ভাইটির গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে বিদায়, যেহেতু শিক্ষণীয় গল্প, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাইটি আজকে বুলগেরিয়ার মাটিতে আছেন। অনেকগুলো দেশ চেষ্টা করার পরে, ব্যর্থ হওয়ার পরে বারবার হোঁচট খেয়ে পড়েছেন। ইন্ডিয়াতে গিয়েছেন, নেপালে গিয়েছেন, এক একটা দেশের জন্য এক এক দেশে গিয়েছেন ভিসা পাওয়ার জন্য, কিন্তু সফল হতে পারেন নাই। পরবর্তীতে দুবাই গিয়ে তারপর দুবাই থেকে উনি সফল হয়েছেন। সফলতার গল্পটাই শোনেন, তাহলে আপনারা অনেক মোটিভেশন পাবেন। আপনাদেরকে এই ভিডিওতে একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে ইউরোপ আসার গল্প। আমি কিভাবে ইউরোপ আসলাম বা ইউরোপের বিষয়ে কিভাবে পেলাম। আপনারা আজকের এই যে ভিডিওটি পুরো ভিডিও দেখবেন সম্পূর্ণভাবে না টেনে, তাহলে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি সময় না থাকে, সময় করে হলেও আপনারা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে আমি ইউরোপ আসলাম কিভাবে। আমার ইউরোপ আসাটা একটি যুদ্ধ ছিল, এবং দীর্ঘ অপেক্ষা এবং কষ্টের পর, বহু চেষ্টার পর আমি হাল ছাড়িনি। আমি বারবার চেষ্টা করেছি ইউরোপের জন্য। এভাবে আমি প্রায় 12 থেকে 14 বার রিফিউজ খাওয়ার পরেও আমি কিন্তু শেষ ইউরোপ আসতে সক্ষম হয়েছি বা ইউরোপ এসেছি, ইউরোপের বিষয় পেয়েছি। আমি প্রথম থেকে বলবো 2019 সাল থেকে আমি ইউরোপের জন্য চেষ্টা করি, এবং আমি ইউরোপের প্রথম রোমানিয়া থেকে চেষ্টা শুরু করি। রোমানিয়ার জন্য একটি এজেন্টের কাছে বা একটি ট্রাভেল এজেন্সির কাছে আমি ফাইল জমা দিয়ে প্রায় দীর্ঘ 1 বছর আমি অপেক্ষা করেছি রোমানিয়াতে প্রবেশ করার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রথম আমার যে জমা সেটি হয়নি। 1 বছর সময় অপেক্ষার পর আমি তার কাছ থেকে ফাইলটি ফেরত নিয়ে আমি দ্বিতীয় একটি মাধ্যম খুঁজে আমি চেষ্টা করি ক্রোয়েশিয়ার জন্য। ক্রোয়েশিয়া তখন সেনজেন হয়নি, নন সেনজেন থাকাকালীন তখন ভিসা 99%। তখন আমি চেষ্টা করেছিলাম ক্রোয়েশিয়ার জন্য, এবং ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ওয়ার্ক পারমিট নিয়ে। সকল ডকুমেন্ট আমি সাবমিশন করেছি এম্বাসিতে। তারপর প্রায় 1 মাস পরে রেজাল্ট আসে, সেখানেও ভিসা হয়নি, রিফিউজ আসছে। এবং আমার পাশের কোম্পানি যারা আছে তাদের ভিসা হয়েছে, আমাদের কয়েকজনের ভিসা হয়নি। তারপর হতাশাগ্রস্ত হয়ে আমি ক্রোয়েশিয়া থেকে ফেরত, ক্রোয়েশিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ফেরত আনি। আমি সেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করার পরে বাংলাদেশ থেকে আমি আবার উদ্যোগ নিই, আবার ফাইল জমা করব ওই এজেন্সির সাথে। আবার আমার কথোপকথন হয়, এবং শেষ সিদ্ধান্ত লাটভিয়া একটি সেনজেন কান্ট্রি। তারপর আমি লাটভিয়াতে ফাইল জমা করি, এবং প্রায় সেখানে 6 মাস অপেক্ষার পরে আমার ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হয়। আমাকে বলা হয় ইন্ডিয়াতে আবার যাওয়ার জন্য। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি আসলে ভয়ে আর ইন্ডিয়াতে যাইনি। আমার কপাল আসলেই খারাপ, ভিসা হবে কি হবে না, এই সকল চিন্তা ভাবনা থেকে আমি আসলে মুক্তি পাইনি। তারপর আমি ওইখান থেকে শেষ সিদ্ধান্ত নেই আমি ক্রোয়েশিয়ার জন্য আরেকটি বার চেষ্টা করবো। তখন ক্রোয়েশিয়া সেনজেন হয়ে গেছে। আরেকটি বার চেষ্টা করলে হয়তো আমি ক্রোয়েশিয়ার ভিসাটি পেতে পারি বা সফল হতে পারি। আমি চেষ্টা করি ক্রোয়েশিয়ার জন্য, এবং ক্রোয়েশিয়ার জন্য আমি ফাইল জমা দেওয়ার পর 6 মাস পরে আমার ওয়ার্ক পারমিট আসে যে কোনো এক এজেন্টের মাধ্যমে। আমি ওই এজেন্ট চেঞ্জ করে আরেক এজেন্টের মাধ্যমে ফাইল জমা করি। সেখানে আমার প্রায় 6 মাস পরে ওয়ার্ক পারমিট আসার পরেও আমাকে নেপালে যেতে হয়েছে, এবং নেপাল সেই বিএফএস গ্লোবালে ফাইল জমা করি ক্রোয়েশিয়ার। প্রায় 4 মাস দীর্ঘ ধৈর্য এবং অপেক্ষার পর আমার ফাইলটি রিফিউজ হয়, এবং আমার 7 জনের ফাইলটিও রিফিউজ হয়, বিষয় হয়নি আমাদের। সেই দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ ধৈর্য এবং চেষ্টার পর করতে করতে 22-23 সালও পার হয়ে যাচ্ছে। পরে আমি নেপাল থেকে চলে আসি। নেপাল থেকে চলে আসার পরে আমি আবার সিদ্ধান্ত নিই বেলারুশ, নন সেনজেন, পোল্যান্ডের পাশের একটি দেশ। পরে বেলারুশের জন্য আমি ফাইল জমা করি। আমার মূল্যবান পাসপোর্টটি হারাতে হয়েছে। পাসপোর্টটি যে কোনো মাধ্যমে ইন্ডিয়াতে যাওয়ার পরে আর ফেরত আসে নাই, বা সেখানে কিছু অকারেন্স হয়েছে। সেই অকারেন্সের কারণে আমার থেকে একটি মুক্তিপণ দাবি করে, যে মুক্তিপণটি দিলে হয়তো আমার পাসপোর্টটি ফেরত দিবে। তারপরে সেখানে অনেক কথা হয়েছে, সেগুলাতে না যাই। শেষ সিদ্ধান্ত আরেকটি পাসপোর্ট ইমিডিয়েটলি আমি নিজেই পাসপোর্টটি করি, এবং ইতালির জন্য, ইতালির এগ্রিকালচারের জন্য ফাইল জমা করি। সেখানেও আমার প্রায় অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু কাজের কাজ আমার কিছু হয়নি। পরে ইতালির সিদ্ধান্ত চেঞ্জ করে আমি সার্বিয়ার জন্য, নন সেনজেন একটি দেশ, সার্বিয়ার জন্য ফাইল জমা করে সেখানেও প্রায় 7-8 মাস, 1 বছর আমার চলে যায়। আমি সার্বিয়ার সিদ্ধান্ত শেষ করি, কানাডা সিদ্ধান্ত শেষ করি। এভাবেই আমাকে বিভিন্ন দেশে শুধু ট্রাই করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে। শেষ সিদ্ধান্ত আমি দুবাই যাই। দুবাই থেকে চেষ্টা করবো, এই সিদ্ধান্ত নিয়ে দুবাই। তারপরে দুবাইয়ে গিয়ে আমি প্রায় দুবাইয়ের আইডির মেয়াদ যখন আমার 7-8 মাস ওভার হয়েছে, তখন আমি ইউরোপের সেনজেন কান্ট্রি নবাগত বুলগেরিয়ার জন্য ফাইল জমা করি, কারণ বুলগেরিয়ার ভিসা রেশিও ভালো। তখন আমি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করে প্রায় আপনার 4 মাস পরে ওয়ার্ক পারমিট হাতে পাই, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বুলগেরিয়ার এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে
ফাইল সাবমিট করার প্রায় 27 দিনের মাথায় আমি দীর্ঘ প্রায় 7 বছর অপেক্ষার পর, দীর্ঘ ধৈর্যের পর, দীর্ঘ অপেক্ষার পর শেষ আমি 27 জুন 2025 আমি আমার স্বপ্নের একটি ইউরোপের বিষয় হাতে পাই, সেটি হচ্ছে বুলগেরিয়া। আর অবশেষে আমার দীর্ঘ 7 বছর পরে আমার স্বপ্ন পূরণ হয়, আমার স্বপ্ন